হলো মানে এই মানে বিচারটা আসলে কি ওনারা সেনা কর্মকর্তা বলে কি আসলে এই সেনাবাহিনীর আইনে তাদের বিচার হবে নাকি আসলে আদালতে হাজির করা হবে, মানে সিস্টেমটা কি হতে যাচ্ছে? এখানে আমরা প্রাথমিক যে ভুলটা করছে আমার মনে হয় বা ইচ্ছা করে করছে, আমরা যদি কম্পেয়ার করি বিডিআর হত্যার বিচারের সাথে, বিডিআর এর হত্যাকাণ্ডটা এটা স্টেট ওয়াইজ সিভিল কোর্টে চলে গেল, কিন্তু ওখানে 57 জন মিলিটারি অফিসার মারা গিয়েছিল। ওখানে মুখ্য ধরা হলো ওই হত্যাকাণ্ড এবং লুট, শালীনতাহানি বা এই রেপ, এগুলোকে। মূল বিষয়টা ছিল পরে যেটা বের হলো, শাহনাজ ভালো জানবে, বিডিআর এ যারা মিলিটারি অফিসার ছিল তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। মারা গেছে 57 জন, সর্বমোট 74+। কিন্তু কিছু সামরিক অফিসার যারা পোস্টিং ছিল প্লাস বাইরে গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, অনেকেই এটার সাথে ইনভলভ ছিল। সেই হিসেবে এটা মিউটিনি হিসেবে অবশ্যই বিচারযোগ্য এবং এখনো সেই সুযোগ আছে। নতুন যে তদন্ত কমিশন আছে সেটা এই বিষয়টাকে তাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে। যেহেতু সিভিল কোর্টে একটা বিচার হয়ে গেছে, সেকেন্ড বিচার করাটা সিভিল কোর্টে ডিফিকাল্ট, করা সম্ভব না। তো সুতরাং মিলিটারি অফিসাররা যারা ইনভলভ, ওদেরকে বিচারের ওসিলায় কোর্ট মার্শাল করা হবে। এবং সে তখন বাকি যারা পলিটিশিয়ান যারা বাকি আছে, অন্যান্য ষড়যন্ত্রকারী যারা বাকি আছে, একটা কথা আর্মি অথরিটির থেকে সবসময় বলা হয়, ডিজিএফআই, এনএসআই এরা আর্মির কেউ না, আমরা জানি না ওখানে কি হয়। এই 5 জন ডিজি তো ডিজিএফআই, আর্মি এখন কেন তাদের বাঁচাচ্ছে? র্যাবের অফিসারদের র্যাবে থেকে অপরাধ করছে, তাকে এখন কেন ওইখানে কি বলে সাবজেল ডিক্লেয়ার করতে হচ্ছে? রাখা যাবে না, বিচার করতে হবে আর্মি আইনে। এই আমাদের পুরনো রেকর্ড গুলো তো শুনতে হবে। আমার নিজের কথা, আমি কোথায় যে কথা বলবো জানি না আপা, আমাকে লন্ডন আসতে হবে। হ্যাঁ, আপনার তো সমস্যা, আপনাকে ইন্টারনেট ইয়ে করে দেওয়া হয়। আমি এই জিনিসটা মানে আরবি অথরিটি আমাকে ওই যে একটা কথা আছে, ইউ ওয়ান্ট দি রুল, শো মি দি পারসন, আই উইল গিভ ইউ দি রুল। মানে কার জন্য, আমার জন্য একটা আইন, আপনার জন্য একটা আইন, শাহনাজের জন্য আরেকটা আইন। এই বিষয়টা তারা এইভাবে খেলতেছে। এটা কোন অবস্থাতেই এই যুগে, ইন্টারনেটের যুগে, আমি যে কেউ ইন্টারনেট খুলে গুগলে সার্চ দিলেই তো আর্মি অ্যাক্ট সব হয়ে যাচ্ছে। আজকে একজন লয়ার আর্মি অ্যাক্ট 27 ধারা উল্লেখ করে বলছে যে প্রেসিডেন্ট জিয়ার বিচার কোর্ট মার্শালে হয়েছে, সুতরাং এটাও কোর্ট মার্শালে হতে পারে। এটা তো অ্যাবসলিউটলি র্যাব, ডিজিএফ, কি বলে ডিজিএফআই এবং অন্যান্য যারা অর্গানাইজেশনের কাজের সময় যারা গুম করেছে তাদের ইনভলভমেন্টের বিচার। এটার জন্য আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, একটা বিশেষ হাসিনারই তৈরি, কিন্তু এটার 73-এর যেটা আইন, এটা তার বাবার, এরপরে মডিফিকেশন করে তারা যুদ্ধাপরাধীদের নামে যে ট্রায়াল করছে সেটাও হাসিনা করছে। এবং এখন যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এটাকে আরেকটু সংশোধন করে আপডেট করে বর্তমান অপরাধগুলো, হাসিনার আমলের অপরাধগুলোর বিচারের জন্য কোর্ট বসানো হয়েছে। এটা কিন্তু মানে যে কোনো সিভিল কোর্ট বা অন্য কোর্টের উপরে এটার অবস্থা। এবং এটার আইন সম্পূর্ণ 8 বছর, 7 বছর, 6 বছর। এবং এটার সাথে হত্যা, এগুলোকে তো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেই ইয়ে করা হয়েছে। এটা তো সামরিক বিষয়ক অপরাধ না। কিন্তু একটা ইয়ে হলো যে এটা অ্যাক্টিভ সার্ভিসের একটা আদেশ আছে আর্মিতে, আর্মি অ্যাক্ট। অ্যাক্টিভ সার্ভিস মানে অ্যাক্টিভ সার্ভিস কিন্তু স্পষ্ট বলা আছে অ্যাক্টিভ সার্ভিস কি। অ্যাক্টিভ সার্ভিস মানে অপারেশন, মিলিটারি অপারেশন হইতে হবে, যুদ্ধ হইতে হবে, ডিক্লেয়ার্ড ওয়ার হইতে হবে। সেই যুদ্ধ ক্ষেত্রে যদি এই ধরনের অফেন্স হয় তাহলে কি হবে? তো সেটার সাথে আমি এই পিস টাইমে দেশের শান্তিকালীন অবস্থায় ডিজিএফআই, এনএসআই, র্যাব ধরে মানুষকে গুম করতেছে, 8 বছর ধরে রাখতেছে দেশের জনগণকে। অ্যাক্টিভ সার্ভিসে কিন্তু এটা নরমালি হয় শত্রু দেশের অবস্থানে তাদের সাথে। সেটাকেও আর্মিতে ট্রাই করা হয় যে কেউ যদি মানবতার বিরুদ্ধে মানে প্রেক্ষাপটে, সময় প্রেক্ষাপটে। না, যেখানে স্পষ্টভাবে বলা আছে অন অ্যাক্টিভ সার্ভিস, সেখানে শান্তিকালীন সময়ে কোনো ডিক্লেয়ার্ড ওয়ার, কোনো ডিক্লেয়ার্ড ইমার্জেন্সি ছাড়া যে ঘটনাগুলো ঘটেছে,
সেটাকে ওই আইনের আওতায় একজন লয়ার যদি বলে, তাহলে আমাদের তার আগে, এটা শোনার আগে, বোঝার আগে আমাদের একটু গাজায় দম দিয়ে নিতে হবে। ইয়াবা সহজলভ্য জিনিস, এগুলো খেয়ে তারপরে এগুলো আদেশ দিতে হবে, কথা শুনে। এই জিনিসগুলা আর্মির আবার কনকারেন্ট জুরিসডিকশন একটা আছে, যে অনেক ক্রাইম আছে যেটা আর্মিও ট্রাই করতে পারে, সিভিল কোর্টেও ট্রাই করা যায়। বাট সিভিল কোর্ট যদি ডিমান্ড করে, আর্মি কিন্তু তাকে ছেড়ে দিতে পারবে। আর্মি কিন্তু ফোর্স করতে পারবে না যে আমি আর্মি কোর্টের ভিতরে। এটা যদি কেউ ছাড় দিয়ে থাকে, সিভিল কোর্ট কখনো এটা ছাড় দিয়ে থাকে, তার মানে এই না যে সিভিল কোর্টের উপরে আর্মি কোর্ট। সিভিল কোর্ট ইজ অ্যাবাভ আর্মি কোর্ট। আর আইসিটি তো অফকোর্স অ্যাবাভ অল দি কোর্ট। তো সেই ক্ষেত্রে আইসিটির আইনে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং আইসিটির লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট, যখনই ওয়ারেন্ট ইস্যু হবে, দে লুজ দেয়ার জব, দে আর নো মোর ইন সার্ভিস। বাহিনী কিন্তু এখন বরখাস্ত অফিসারদের নিয়ে ডিল করতেছে। যে অবসরপ্রাপ্ত এলপিআর ছিল, সেও কিন্তু বরখাস্ত, মানে এখন আর চাকরি নাই। যার অবসর শেষ হয়ে গেছে, এলপিআর শেষ হয়ে গেছে, সেও এখন আদারওয়াইজও নাই। এদেরকে নিয়ে যে স্ট্যান্ড নিচ্ছে আর্মি, অ্যাবসলিউটলি আমি মনে করি এটা আইনের বরখেলাপ হচ্ছে। এই বিচার, এই বরখেলাপের বিচার না, ওরা আসলে মানে চিফ প্রসিকিউটর বলছে যে আদালতে হাজির করতে হবে, আদালতে হাজির করার পরে আদালত সিদ্ধান্ত নেবে তারা মানে। এটা ইন্টারেস্টিং ব্যাপার। আজকে গত 2 দিনে যে ঘটনাগুলো ঘটছে, যখনই সেনাবাহিনী ঘোষণা দিছে যে তার অ্যারেস্ট করা হয়েছে 15-16 জনের মধ্যে 15 জন, এর 24 ঘন্টার মধ্যে কিন্তু যে কেউ যদি, পুলিশও যদি কাউকে অ্যারেস্ট করে, এটা তো ওই স্বৈরাচারের যুগ নাই যে গুম করে দিল 8 বছর। এখন কিন্তু এই অফিসার গুলো কিন্তু গুম স্টেজে রয়েছে 24 ঘন্টা পার পরে। যখন থেকে ডিক্লেয়ার হয়েছে যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখন যদি 24 ঘন্টার মধ্যে পুলিশ কোর্টে হাজির না করা হয়, তাহলে কিন্তু এরা ওই গুম পর্যায়ের স্ট্যাটাসে চলে গেল। এরা কোথায় আছে এখন? কিন্তু আর্মি বলতে পারবে না যে আমাদের ইয়েতে লেভেলে। এটা কিন্তু ওদেরকে প্রশ্ন করতে হবে যে কেন তোমরা 24 ঘন্টার মধ্যে কোর্টে, তার এক্সপ্লেনেশন থাকতে হবে কেন হয় নাই। আমি আসতে পারে নাই দুর্যোগের কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে, ওইগুলো ছাড়া কিন্তু কোনো কারণ ছাড়া কোর্টে প্রডিউস না করলে তাকে এক্সপ্লেন করা হবে, জবাবদিহি করবে, এবং অপরাধ থাকলে শাস্তি হবে। এই কেসগুলো, আমি তো আইন মানি না, তো প্রবলেম হয়ে গেছে। আমি যেটা বলবো সেটাই আইন। ওই চর্চাটা এখনো চলতেছে, বিকজ সেটআপ তো সেম রয়ে গেছে। দে ডোন্ট কেয়ার যে কি আইন। আর এখানে আসলে সেনাবাহিনীর মধ্যে কেন মানে এত লুকোচুরি কিসের জন্য হচ্ছে? মানে এদেরকে, আর যে সাব জেলের কথা বলা হচ্ছে, কি রকম জেল? জেল মানে সত্যিকারের জেল নাকি কি? না 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 না, এটা হচ্ছে বাংলাদেশে এরকম কয়েকটা উদাহরণ আছে। সেটা হচ্ছে এরশাদের জন্য ছিল, বেগম জিয়া এবং শেখ হাসিনার জন্য 2007 সালে ছিল। একটা যে কোনো একটা স্থাপনাকে সাব জেল ডিক্লেয়ার করে, ওইটা ঠিক জেলের যে সিস্টেম, ওইটাকে ওইখানে ফলো করে ওখানে কোনো স্পেশাল প্রিজনারকে রাখা হয়। এটা প্রযোজ্য হবে যদি ওরকম কোন স্ট্যাটাসের কাউকে স্পেশাল করে ফেভার দিতে হয়। বাট এখানে প্রশ্নটা কিন্তু অন্য। আমি যেখানে দেখছি চিফ জাস্টিস অফ দি কান্ট্রি জেলে রয়েছে, সেন্ট্রাল জেলে আছে, আপনার চিফ ইলেকশন কমিশনার রয়েছে, আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রয়েছে। এরা যখন অলরেডি জেলে রয়েছে, নিয়ম হচ্ছে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে, আসামিদেরকে আদালতে হাজির করতে হবে, আদালত আদেশ দিবে এদেরকে কোথায় কিভাবে রাখা হবে। এখন যদি আসামি পক্ষের উকিল বলে আমার মক্কেল অসুস্থ, তাকে এখনই ট্রিটমেন্টের জন্য নিতে হবে, তাহলে তাকে দরকার হলে যে কোনো সরকারি হাসপাতালে নিবে। কিন্তু তখন আর্মি বলতে পারবে না তাকে সিএমএইচ এ নিতে হবে। নো, ব্রিগেডিয়ার রহিমকে কি সিএমএইচ এ নেওয়া হয়েছিল? তাকে তো ওই ইয়েতে সার্ভার দিতে ওখানে বাধ্য করা হয়েছে মরতে, অক্সিজেন বন্ধ করে দিয়ে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে এই জিনিস যেগুলো হচ্ছে এগুলো মোটেও আইনসম্মত বিষয় না। এবং একদিন না একদিন, যেহেতু অলরেডি মানুষ প্রশ্ন করা শিখছে, অলরেডি আইন সম্পর্কে ইনস্ট্যান্টলি, এখন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকে লাইব্রেরি থেকে এমবিএমএল চেক করতে হয় না। আর্মি অ্যাক্টের বইতে কি লেখা আছে এটা আমার দেখার প্রয়োজন নাই, আমি ফোন খুললে ফোনের মধ্যে পাই। তা বাংলাদেশের যে প্রান্তেই মানুষ থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে যদি এই 27 ধারা 31 ধারা এগুলো দেখতে চায়, সে ইনস্ট্যান্টলি দেখতে পারবে। এবং কি লেখা আছে সে যদি ইংরেজি জানে, বুঝে, সেটা পড়ে মানেও বুঝতে পারবে। তাকে যা তা বুঝায় দেওয়া যাবে না 20 বছর 30 বছর আগে যেটা সম্ভব।
এই জিনিসগুলো করে কিন্তু আলটিমেটলি সরকারের সাথে আবারও একটা কনফ্রন্টেশন স্টেজে চলে যাবে, যেখানে চিফ প্রসিকিউটর আবারও ক্লারিফাই করছে তাদেরকে অ্যারেস্টেড 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হবে। লেট দি কোর্ট ডিসাইড তারা কোথায় থাকবে। কিন্তু আমরা হঠাৎ দেখলাম যে একটা গেজেট আজকে পাবলিশ হয়েছে যে সাবজেল ডিক্লেয়ার করা হয়েছে, যদিও কোনো উল্লেখ নাই যে কোনো আসামি কোনো স্পেসিফিক কারোর জন্য। এটাও কিন্তু একটা আইনের খরলাপ আমি মনে করি। এটা কোন আইনে কেন করা হলো, কে অনুমতি দিল, এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত একটা প্রেস জানানো যে কোনো কিছু মানে আসামিরা এখনো কোর্টে যায় নাই, হাজির হয় নাই, কিন্তু সাবজেল ডিক্লেয়ার হয়ে গেল। এখানে কে থাকবে? ইটস এ সিনিয়র অফিসার, ইটস এ স্যুট, মানে ভিআইপি স্যুট। এখন আমি যদি এদেরকে এই মেজর কর্নেল, জেনারেল থেকে মেজর কর্নেল পর্যন্ত আছে, সবাইকে কি ওখানে রাখা হবে, নাকি এর জন্য 3-4টা কমপ্লেক্স রাখা? এখন সরকারের পক্ষ থেকে তো আবার সেটাও বলা হয়নি যে এখানে কারা থাকবে। ওইটা বিষয় না, এখন কিন্তু অন্য প্রশ্ন। এখন কালকে যদি আপনি বেনজিরে ধরেন, সে বলবে আমার গোপালগঞ্জে আমার রিসোর্টে রাখতে হবে, এটা সাবজেল। চিফ জাস্টিস যিনি আছেন খায়রুল হক, উনি বলবেন যে আমাকে সুপ্রিম কোর্টের কমপ্লেক্সের মধ্যে একটা জায়গায় সাবজেল ডিক্লেয়ার করে রাখতে হবে, আমি এই জেলখানায় কেন থাকবো? সালমান এফ রহমান বলবে আমাকে ইন্টারকন্টিনেন্টালের একটা রুমকে সাবজেল ডিক্লেয়ার করে ওখানে রাখা হবে। সশস্ত্র বাহিনীর এই ব্যবহারটা জাতিকে কিন্তু ওই দিকে নিয়ে যাবে। আমাদের মনে হয় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আইন সবার জন্য সমান শুধু মুখে বললে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। এবং যারা আইন প্রয়োগে অভ্যস্ত তাদেরকে আরো বেশি করে আইন প্র্যাকটিস করতে হবে। আমি যদি আইন প্রয়োগকারী সংস্থা হই, সশস্ত্র বাহিনী তো ওয়ান অফ দি এখন এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে, তো জনগণের ওই আস্থাটা নিশ্চিত করার জন্য তাদেরকে আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল হইতে হবে। ইন ওয়ার্ডস, আইনের বইতে যেভাবে লেখা আছে ওইভাবে তাদেরকে ওয়ার্ড ফর ওয়ার্ড মেনে জনগণকে দেখাইতে হবে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরাধ, অন্যকে অপরাধীকে ধরছি, যেমন আমার সংস্থার কেউ অপরাধ করলেই আমি তাকে ধরে ফেলবো। আর যেহেতু ওয়ারেন্ট ইস্যু হলেই দে লুজ দেয়ার জব, এখন তো আর্মি ক্লেম করতে পারবে না যেটা আমার অফিসার, দেয়ার সিভিলিয়ান্স নাও, এক্স এই বরখাস্ত অফিসার। এই বরখাস্ত অফিসারের জন্য আর্মির তো কত অন্যায় ভাবে বরখাস্ত হয়েছে, এদের ব্যাপারে আর্মি স্ট্যান্ড নেয় নাই কেন? এখন এত চিন্তা কোত্থেকে আসলো হঠাৎ করে? এদের এত সিম্প্যাথেটিক হয়ে গেল কেন? এদেরকে যদি ক্যান্টনমেন্টে রাখা হয়, দেয়ার ইজ এ রিস্ক যে কোনো সময় আর্মি যদি কোনো মানে অ্যাডভেঞ্চারাস কিছু চিন্তা করে, দে উইল বি লিডিং দি শো। গভর্নমেন্ট কোন অবস্থাতেই এদেরকে ক্যান্টনমেন্টে রাখার কোনো চিন্তা করতে পারে না, আমি এটা মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ক্যাপ্টেন শাহনাজ জাহান আপনার কাছেও একটু শুনতে চাই যে আসলে কেন ওনাদেরকে, মানে ওনাদের ব্যাপারে আইনটা কি অন্যরকম, যে ওনাদের যে অপরাধ, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা হয়েছে, যে মানে আমরা তো একটা প্রামাণ্যচিত্র দেখেছি, অনেক ধরনের অনেক তথ্য প্রমাণ সবকিছু সহ আসলে এগুলো প্রমাণ করা হয়েছে যে ওনাদেরকে, তারপরে ওনাদেরকে আদেশ মানে ইয়ে করা হয়েছে, যে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাহলে ওনাদেরকে কেন এই যে সরকারের পক্ষ থেকেও যদি জারি করা হয়, ওনাদের উদ্দেশ্যে হয়তো বা করা হয়েছে, যেহেতু এটা মানে ওনাদের গ্রেপ্তার পরোয়ানা হওয়ার পরে এটা মানে সাবজেল হিসেবে করা হয়েছে, তো বোঝাই যায় যে এটা সরকারের পক্ষ থেকে। কেন ওনাদেরকে আলাদা করে দেখা হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কয়েকটা পার্ট, একটা জিনিস তো স্যার কভার করলেন, যে মূল পার্টটা, মানে আপনার আজকের যে টপিকটা আসলে যে ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার নেপথ্যের রহস্য কি, মানে সেই আমি অন্য একটা পার্সপেক্টিভ বলতে চাই কি। আমার ধারণা ওনাদেরকে বেসিক্যালি ক্যান্টনমেন্টে রেখে ওনারা ইনফরমেশন প্রোটেকশন করছেন। এনারা তো অনেক কিছু জানেন। কেন আপনার এই যে প্রথম যে 28 জনের যাদের নাম এসেছে ট্রাইব্যুনালে, এর মধ্যে অনেকে বিডিআর ঘটনার সাথে যুক্ত, কমন আমরা আমাদের ইয়ে থেকে জানি, মানে ওই সময় ছিলেন ডিজি ছিলেন, বিডিআর এর সময় ডিজি ছিলেন, উনিও দেখে যাচ্ছেন। তাহলে আপনার এখন যদি ওনারা ধরা পড়তেন, অনেক ইনফরমেশন কিন্তু জানা যেত, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ওই সময় কি হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল, কিভাবে প্লেন হয়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যেটা ধারণা করি, ভারত এবং মোদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলত, পার্টিকুলারলি এই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছেন ওনারা। যদি ওনাদেরকে এখন হাতে পাওয়া যেত, তাহলে এই ইনফরমেশন গুলো বের হতো। যাদের কাছে সত্যি ইনফরমেশন আছে তারা তো অলরেডি দেশ থেকে চলে গিয়েছেন, আর যারা কম গুরুত্বপূর্ণ, অত বেশি ইনফরমেশন নাই, তাদের ব্যাপারেও একটা ভয় যে এনারা যদি এখন সিভিল একটা লোকের হাতে চলে আসে,
সিভিল একটা লোকের হাতে আসে, সে যদি নানাভাবে এই ইনফরমেশন গুলো রেকর্ড করে নেয়, মানে ভারতের যে সাথে যে সংশ্লিষ্টতা, তার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের হতে পারে, এটা আমার ধারণা। They are not protecting the people, they're protecting the information. ইনফরমেশনের জন্য। ইনফরমেশন, কারণ আদারওয়াইজ কি, এটা তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেই মুহূর্তে ওয়ারেন্ট জারি হলো, উনি একজন বরখাস্ত বেসামরিক ব্যক্তি। বরখাস্ত বেসামরিক ব্যক্তির নামে যদি কোনো মামলা হয়, মামলা হলে কি দেখি আমরা, সরাসরি পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে, কোনো কথা নাই, আগে জেলে নিয়ে আসে, তারপরে এবার আপনার চালান দিবে, চালান দিবে, তারপরে উনারা লয়ার নিয়োগ করবেন, উনি সিভিল মানুষ হিসেবে উনি লয়ার নিয়োগ করতেই পারেন, তারপরে লয়ার নিয়োগ করবে এবং তাদের লয়াররা এটা নিয়ে বাকবিতণ্ডা করবে। এত কিসের ভয় যে যারা বেসামরিক সিভিল ব্যক্তি, অপরাধী, ভয়ঙ্কর ভাবে অপরাধী, তাদেরকে কেন ভিআইপি সেলে রাখা হবে? হ্যাঁ, এমন তো না যে সেনাবাহিনীর ভিতরে স্যার জেল নাই। স্যার আমার সাথে একমত, সেনাবাহিনীর কিন্তু প্রতিটা ইউনিটে জেল আছে, কোয়ার্টার গার্ড, এবং সামান্য থেকে সামান্যতর অপরাধে, হোক সে অফিসার আর হোক সে সৈনিক, কোয়ার্টার গার্ডে কিন্তু ভরে দেওয়া হয়। আমার নিজের চোখে দেখা, একবার আমার এক কোর্স মানে বিএমএ তেই, মানে আমার এক কোর্সমেট পালিয়ে গেছিল, পালিয়ে যাওয়ার পর ওকে ধরে নিয়ে আসছে বাসা থেকে, ওর গলার মধ্যে এরকম 4টা ইট দিয়ে, ওই পিঠের মধ্যে ব্যাগ ঝোলা পিট্টু দিয়ে, ও আমাদের যে আপনার একাডেমি ব্লক, তার সামনে আমরা আরোই বলি রিগোরাস ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ, আর্ট যেরকম আর্ট সার্কেলে সারাদিন বেচারা সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতো, এরকম ওকে 30 দিন দেওয়া হলো। মানে পানিশমেন্ট একটা জিনিস আমরা জন্ম থেকে, ছোটবেলা থেকে, মানে আর্মির জন্ম থেকে আমরা দেখছি, আমরা জানি যে ছোট ছোট জিনিসের জন্য আমাকে পানিশমেন্ট খাইতে হবে। আমি একটা সোলজার, আমার ভুল করার কোনো সুযোগ নাই, আমার মিথ্যা বলার কোনো সুযোগ নাই, আমাকে সাথে সাথে বের করে দিবে। সেখানে মানে এই ধরনের চিন্তা ভাবনা, যে নক্ষত্র, আমি যেটা শুনলাম নক্ষত্র 54 নাম্বার বাসা, ভিআইপি যেটা জেনারেল জোন, সেখানে ওনাদেরকে রাখার চিন্তা কি? কেন ভাই, আমার বাসা ছেড়ে দিব, আমাকে ওখানে নিয়ে রাখেন, এটা আমার বাসা থেকে ভালো। তাহলে এটার অর্থ এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা প্রচন্ড ভাবে বিশ্রী ভাবে লোকেরা খারাপ বলবে, আমরা আমাদের গায়ে কত কলঙ্ক লাগাবো। সোলজার সুলভ মনোভাব থাকা উচিত, ঠিক আছে স্যার আমি অপরাধ করেছি, আজকে আমাকে পানিশমেন্ট দিতে হবে, আমি যাব। আমি যেখানে ওত নিয়েছি যে আমি ওয়ার জোনে থাকবো, গরমের মধ্যে থাকবো, লজ্জাবতী কাটার মধ্যে ক্রল করে গুলি করব, ময়লার মধ্যে খাবো, সেখানে কেন এখন আমাদের চা বিস্কুট ছাড়া চলে না, এসি ছাড়া চলে না, ছাড়া চলে না, কেন এত বাজ বিচার? এটা তো আমাদের সোলজার সুলভ মনোভাব না? সব জায়গায় তো আমাদের থাকার কথা। যখন কিনা আপনার জেলে যেতে হবে, তখন আপনারা এর প্যান্টের পেছনে লুকাচ্ছেন, ওর জামার পেছনে লুকাচ্ছেন, বলছেন যে স্যার এরকম আপনি দেন, আপনি আমাকে পানিশমেন্ট দেন, আমরা যাবো না। এগুলো কি সোলজারের কথা? আমরা কেমন করে যুদ্ধ করব? কোন দেশের সাথে যুদ্ধ করব আমরা, যে আমরা এসি ছাড়া 2 ঘন্টা থাকতে পারি না? এটা খুবই লজ্জার কারণ হবে, যেই কলঙ্ক মুক্ত আমরা হতে যাচ্ছিলাম এবং যে পথে আমরা যাচ্ছিলাম, এগুলোকে প্রশ্নবুদ্ধ করবে। আপনি দেখেন আমি কথা বলতে বলতে অনেকে কমেন্ট করলো। আমার যেটা মনে হয়, ওনাদের কাছে যেসব ইনফরমেশন আছে সেইটাকে মানে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না। অ্যাটলিস্ট ওনারা তো কোয়ার্টার গার্ডে থাকতে পারতেন। বিডিআর এর সাথে ওনাদের মানে বিডিআরও অনেক কিছু ওনাদের কাছে প্রমাণ আছে, তো সেইখানে তো মানে ওনাদেরকে জিজ্ঞেস করলেই তো অনেক কিছু বের হয়ে আসবে। বিডিআর এর আসলে কমিশন সেটা ঠিক মতো হচ্ছে কিনা, গুম কমিশনের বিচার হবে কি হবে না, সেটা নিয়ে আমাদের একটা মানে চিন্তা ছিল যে আসলে হবে কি হবে না। শেষ পর্যন্ত এটা আমরা কিছুটা দেখলাম, কিন্তু বিডিআর এর কি অবস্থা? মানে একটার সাথে তখন থেকেই তো এই মানে জায়গাগুলো তৈরি হয়েছে। মানে ওই সময় যাদের হাতে সাহসটা চলে এসেছিল, যারা জানতেন নেপথ্যের কথাবার্তা, ইনফরমেশন জানতেন, স্পেশালি ভারতের সংশ্লিষ্টতা জানতেন, তারাই তো পরবর্তীতে এই সমস্ত বড় বড় পদগুলো দখল করে বসেছিলেন, এবং এই গত 15 বছর ধরে তারাই তাদের ব্যাটন রুল করেছেন ওভার আর্মি। প্রমোশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ওনাদের হাত ছিল, এবং গুম এবং এই যে গুম বা এগুলোর মতন যে সাহস, খুন করার মতো সাহস, ছোট ছোট সেলে একে নিয়ে যাও, হাসিনার সাথে ডাইরেক্ট 1-to-1 কথা, এই সেম লোকেদেরই সেই সাহসগুলা ছিল। তো মানে এই গ্রুপটা তো আলাদা না। বিডিআর কমিশন কতটুকু কাজ করেছে সেটা আমি বলতে পারি না, আমরা আমাদের অংশ করেছি, আমাদেরকে তদন্তের জন্য ডেকেছেন, আমরা আমাদের সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে দিয়েছি। এখন ওই ব্যাপারে আসলে কমেন্ট করতে পারবো না। তবে আমি মনে করি যে এখানে যেমন কয়েকজন সাবেক ডিজি ছিলেন, ডিজিএফআই, যারা ওই বিডিআর ঘটনার সময় ওনারা কর্মরত ছিলেন, তো ওনাদের কাছে অবশ্যই, ডিজিএফআই তো একটা মানে প্রতিষ্ঠান, তারা তো অনেক সিক্রেট ইনফরমেশন তাদের কাছে থাকে, এই ইনফরমেশন গুলো তো ওনাদের কাছে ছিল, সেই ইনফরমেশন গুলোকে এই মুহূর্তে আমাদের পাওয়া খুবই দরকার ছিল না? আর আপনি প্রথমে যেটা বললেন যে সরকার তাদেরকে এখানে রেখেছে, আমি মনে করি না যে সরকার এটা তাদেরকে রেখেছে। সরকার আসলে কোঅপারেশন পাচ্ছে না সেনাবাহিনীর পক্ষ থেকে, যতটুকু আমি খবর পেয়েছি।
না, তাহলে প্রজ্ঞাপন তো জারি করা হয়েছে সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, এখন আর্মি না দিলে আপনি কি করবেন? আপনি কি লোক নিয়ে ভেঙে ইয়া করে আসবেন? আর্মি যদি না দেয় যে না আমরা আমরা ইনসাফ করবো, আমরা করছি, আপনারা কেউ না, আমরা ওই যে আমাদের সেলে রাখবো, কি করবে? সরকার এসে মারামারি করবে ওদের কি আপনার এই যে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ওনাদেরকে কোনোভাবে ম্যানেজ করেছে এই প্রজ্ঞাপনের জন্য, সেরকম কিছু কি মনে হয় কিনা? ম্যানেজ করার কিছু না, যেহেতু আইন তো আইনের গতিতে গিয়েছে। যখন গুম কমিশন হলো, তারা যখন এভিডেন্স পেয়েছেন, পর্যাপ্ত এভিডেন্স পেয়েছেন, তখনই তো এই প্রজ্ঞাপন এবং ওয়ারেন্ট জারি হলো, এবং সেই মোতাবেকই কাজ হওয়ার কথা। কিন্তু আমরা এই যে ব্যত্যয়গুলো দেখলাম আফটার দ্যাট, কাউকে এখানে ম্যানেজ করার তো দরকার নাই, এটা তো আইনের গতিতেই গিয়েছে এবং আইনের গতিতেই ওয়ারেন্টটা জারি হয়েছে। কিন্তু এর পরবর্তী যে কার্যক্রম, এটা আইনের গতিতে হচ্ছে না কেন, সেটা নিয়ে প্রশ্ন। যে সিভিল সদস্য হিসেবে ওনাদের ধরে নিয়ে আসা উচিত ছিল এবং নর্মাল জেলে নর্মাল আসামের মতনই ট্রিটমেন্ট পাওয়ার কথা, তাহলে সেটা ওনারা পেলেন না কেন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেনাবাহিনী একটা জায়গা, আমি আপনাকে বলি আপা, ধরেন আপনাকে কোনো কারণে আমি একটা ইউনিটে নিয়ে বসালাম, আপনাকে আমি আটকে রাখবো, হ্যাঁ, আপনি কেন, কারোর সাধ্য নাই, মানে আমি একটা রুমে যদি আপনাকে আটকে রাখি, আপনি এক পাও বেরোতে পারবেন না। আর এখানে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালিয়ে যায়, উনি নাকি আসেন, ওনার যে দিলেন যে আমরা কবির সাহেবকে ফোন দিলাম, উনি সকালে বের হলেন, কিন্তু উনি ফোনটা ধরলেন না, এখন ওনাকে পাওয়া যাচ্ছে না, এগুলো কি বিশ্বাসযোগ্য? আমার কাছে বিশ্বাস হয় না, এটা সম্ভব না। তো সেনাবাহিনীর কোন লোক পালিয়ে যেতে পারে? স্যার, আপনি আমার সাথে একমত হবেন, কেউ পালিয়ে যেতে পারে? এক ইঞ্চি পালাতে পারে না, 1 ইঞ্চিও না। আপনি এখানে বসে থাকবেন, এই চেয়ার থেকে এই চেয়ার সরবে না। যখন হাসিনুর রহমান স্যারকে ধরে নিয়ে যাওয়া হলো, এই যে স্যার এখন যেটা ব্যাংকুয়েট হল আর্মি হেডকোয়ার্টারে, তার পাশের যে মেসের পেছনে একটা জায়গায় স্যারকে বেশ কিছুদিন রেখে, স্যারকে তো ফ্লোরেই হ্যাঁ, তাহলে ওইখানে সৈনিকরা পাহারা দিত, সৈনিকরা দেখতো না যে একটা অফিসারকে মাটির মধ্যে ওনারা ফেলে রাখছেন? তারপরে যে ফুয়াদ স্যার, সুবাল স্যার, ওনারা তো 1.5 বছর আগে মেসেই ছিলেন, মানে পালাক্রমে অফিসাররা, সৈনিকরা তাদের পাহারা দিত, তারা দেখতো না? তো তাদের ট্রিটমেন্ট এরকম আর এনাদের ট্রিটমেন্ট এরকম কেন? মানে আমার কথা হচ্ছে যে এদের অফিসারদের কি নানা রকম ক্যাটাগরি আছে, যে এরা মানুষ, এরা কম মানুষ, এরা একটু বেশি মানুষ, এরকম কি ক্যাটাগরি আছে? তা না হলে এরকম এত এত ডিফারেন্স কেন ট্রিটমেন্টে? আর এটা তো মানে প্রমাণিত, যেটা গুমের মানে আমরা যদিও চেষ্টা করেছে যে কোনোভাবে আলামত ধ্বংস করার, কিন্তু সেটা তো আসলে শেষ পর্যন্ত আমরা যে তথ্যচিত্রে দেখলাম যে ওরা ঠিকই বের করতে পেরেছে, মানে আলামতগুলো সেভাবে নষ্ট করতে পারেনি। না, অনেক কিছুই তো নষ্ট করেছে, নষ্ট করার চেষ্টা করাটাই তো হাস্যকর। মানে এটা নষ্ট করবো কেন? আমি একটা জিনিস ঘটেছে, ঠিক আছে, আমার কথা শুরু থেকেই কথা যে হাসিনার আদেশে করেছেন, হাসিনা বলছেন, তাহলে নষ্ট করলেন কেন? বলতেন যে হাসিনা এইভাবে বলেছে, এটা করেছি, এইটুকু সততা দেখাতেন। যখন ধরা পড়লেন সত্যি কথা বলতেন। আপনি সেটা করলেন না, আপনি সবকিছু ধ্বংস করলেন, এটা নষ্ট করলেন। সেগুলো কি হাসিনা বলে দিয়েছে? আমি আবারও বলি যে আপনাকে গুম করার জন্য বলেছে, ঠিক আছে, পলিটিক্যাল রিজনে নিয়ে আসতে বলেছে, কিন্তু আপনারা তো তাদের কাছ থেকে চুরি করেছেন। তো সেই লোকের ওয়াইফকে ফোন দিয়েছেন, বলেছেন এর কাছে কত টাকা আছে, টাকা ট্রান্সফার করো। এভাবেই তো 1000 কোটি টাকা হয়েছে স্যার। এই যে এক্সডিজি দের যে টাকা, 5000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে আমেরিকায় বাড়ি কিনেছেন, বাড়িও আমরা দেখলাম। 1000 কোটি টাকা কোথায় পাবেন? 1 কোটি টাকাও তো পেনশনে পান না। ওই সময় তো 1 কোটি কেন, 50 লাখ টাকা ওনারা পেনশনে পেতেন না। 1000 কোটি 500 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেন কিভাবে? এগুলো তো প্রমাণিত সত্য, চোখে দেখতে পাচ্ছি। তো ওনারা যে টাকাগুলো জোগাড় করেছেন, এই যাদেরকে গুম করেছেন, এদেরই টাকা। আপনি তাদের কাছ থেকে টাকা চুরি করলেন, তার ফোন পর্যন্ত রেখে দিলেন, ছেঁচড়ামি করলেন। আবার এই যে আলেপুদ্দিনের যে ঘটনা, সে কিভাবে অ্যাবিউজ করলো তার একটা লোকের এবং লাস্টের দিকে এমন হয়েছে যাচ্ছে তাই করছেন। 16 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, মানে মানুষ যখন উন্নাসিক হয়ে যায় যে আমার হাতে মানুষের মৃত্যু, আমার দেশে কোনো আইন নাই, কিছু নাই, আমার সাথে হাসিনা 1 to 1, ওনারা এমনই বলতেন যে রাষ্ট্রের প্রয়োজনে যে কাউকে আমরা তুলে আনতে পারি, মেরে ফেলতে পারি। ওনারা এরকম কথা অনেক জায়গায় কোট করেছেন, কোট আনকোট, আমি অনেক জায়গায় দেখেছি। ওনারা বলেছেন যখন মানুষ এই উন্নাসিকতার এই পর্যায়ে চলে যায়, তখন তো আর সে মানুষ থাকে না। তো ওনাদের হয়েছে সে অবস্থা, এবং এখন ওই জায়গা থেকে ওনারা হঠাৎ করে জেলে যাবেন, ওই রকম মেন্টালিটি নাই যে আমরা এতকালে আমরা ছিলাম অল ইন ওয়ান, মানে সব অল ইন অল, আমাদের কথাই সবকিছু চলতো, আর এখন আমরা জেলে যাব, ওইটা ওনারা মানতে পারছেন না। তাই এখন সাব জেল, তাই এখন ভিআইপি, তাই কি যে আমরা মানে এত শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলাম, আমাদের কথা সবাই হরিহর কম্প থাকতো? ব্যাপারটা তো তা না। তাহলে সোলজারশিপ কোথায়? ইউনিফর্মের সম্মান কোথায়? ঠিক এই কথাটাই তো বলছি যে ইউনিফর্মের সম্মান কি সাধারণ সৈনিক, সাধারণ জনগণ আমরা নষ্ট করেছি, নাকি আপনারাই করেছেন? আপনারা যেসব কাজ করেছেন ইউনিফর্ম পরে, যেসব চুরি করেছেন, অ্যাবিউজ করেছেন,
আর আজকে যখন আপনার সোলজারের মানে সোলজার সুলভ ভাবে স্বীকার করে ফেলার কথা, ঠিক আছে স্যার আমার ভুল হয়েছে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা এটা করতে, এটা আমি করেছি, সেগুলো করলেন না। আপনি কি করলেন? হাসিনা চলে যাওয়ার পরে চুপে চুপে এখানে আলামত নষ্ট, ওইখানে একে ধমকি, একে তুলে আনা, নাশকতা করার চেষ্টা করা। গত 14টা মাস ধরে এই লোকগুলো আমাদেরকে জ্বালিয়েছে। এটা আপনি আমার সাথে একমত হবেন। যত এই যে পেছনে আনসারের যে ঘটনাটা, এই যে আনসারের সচিবালয়ের ভিতরে যে হাসনাতকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল, আনসারের এত বড় মুভমেন্ট, ডিজে ভাই কিছু জানে না? তাদের কাছে তো ফোন আছে, আমরা তো জানি কি এটা করছে, সে কনভিক্টেডও এখানে আছে। তাহলে এই যে গত 14টা মাস ধরে আপনারা হাসিনার থেকে বেশি জ্বালিয়েছেন আমাদেরকে। আজকে যখন আপনারা ধরা পড়লেন, এখন আপনাদের ভিআইপি রুম লাগবে, আপনাদের এসি লাগবে, কোথায় আপনাদের সোলজারশিপ? ওয়ার জোনে কিভাবে ওয়ার করবেন আপনারা? আপনারা তো আমাদের জেনারেল, দেশের যুদ্ধ লাগলে কেমন করে দেশকে রক্ষা করবেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসান নাসির আপনার কাছে আরো একটু জানতে চাই যে আসলে ওনারা কি চাচ্ছেন এখন, মানে ওনারা বিচার করবেন নাকি আদালতে ওনারা হাজির করবেন, নাকি ওনাদেরকে কিভাবে রক্ষা করবেন? আর এত চক্ষু লজ্জা কিসের জন্য, যেখানে মানে এখন সবকিছুই ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু কতটা রক্ষা করার চেষ্টা করলে কতটা রক্ষাও করতে পারবেন সেটা আপনার কাছে একটু শুনতে চাই। আরেকটা বিষয় শুনতে চাই যে আমরা অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যে মানে বিভিন্ন ধরনের ভাগাভাগি চলছে, আলোচনা চলছে, একটা অসন্তোষ বিরাজ করছে। এগুলো কি মানে আসলে কোনো গুজব নাকি সত্যি কিছু একটা ঘটছে বলে মনে করেন? আমি আগে ওর থেকে শাহনাজ যেটা বললো কিছুটা ক্লারিফাই করি। সোলজার্সদের জন্য কোয়ার্টার গার্ড, আর বিএমএ তে ক্যাডেটদেরকেও সোলজার হিসেবে ট্রিট করা হয়, সোলজার স্ট্যাটাসে, ওই হিসেবে তাদেরকে কোয়ার্টার গার্ডে যখন তখন ভরা হয়, যেটা বলে। একটা কমিশন অফিসারকে দুইটা অপশন আছে, ওপেন অ্যারেস্ট আর ক্লোজ অ্যারেস্ট। ওপেন অ্যারেস্ট মানে তার রেস্ট্রিকশন কিছু দেওয়া হয় বা সে চলাচল করতে পারে বাইরে। আর ক্লোজ অ্যারেস্ট মানে যার স্ট্যাটাস অনুযায়ী সেম র্যাঙ্কের একটা ক্যাপ্টেনকে যদি ক্লোজ অ্যারেস্ট করা হয়, একটা ক্যাপ্টেন তাকে পাহারা দিবে। মেজরকে ক্লোজ অ্যারেস্ট করলে একটা মেজর তাকে পাহারা দিবে, এবং দ্যাট শুড বি ইন দি অফিসার্স মেস। যদি তার না হয়, এই স্ট্যাটাসটা কিন্তু ডিফারেন্ট। আমরা যেটা এটা বলতেছি যে স্ট্যান্ডার্ড আর্মি অ্যাক্টে যদি কেউ অফেন্স করে, তার বিচারের সময় এইটা ফলো করা হয়। ক্লোজ অ্যারেস্টেড অফিসারদেরকে অফিসার্স মেসে নিয়ে সেম র্যাঙ্কের একজনকে দিয়ে গার্ড দেওয়া হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোকে টোটালি ডিসরিগার্ড করতে দেখছি এই হাসিনার আমলে। সোলজাররা অফিসারদেরকে ইয়ে করছে। শাহনাজ যেটা বললো, কর্নেল হাসিনকে নিয়ে আর্মি ইন্টারোগেশন সেলে রাখা হয়েছিল, নট ওই আর্মি হেডকোয়ার্টারের ওই পাশে ওইটা নামলো, বাট সুবাইলদেরকে ওইখানে রাখা হয়েছিল। এই 5 জনকে কিন্তু তাপস হত্যার যারা ছিল ওদেরকে দীর্ঘদিন মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা গুম, কিন্তু গুম করে রাখা হয়েছে। এটা কিন্তু সেনাপ্রধানের অফিসের থেকে 100 গজেরও কম দূরে। সেনাপ্রধান যদি না জানে, তাহলে তো আমি মনে করি তার ওইটাই তার ইস্তফা দেওয়ার কারণ হইতে পারে। আমার এখানে 4-5 জন অফিসার রয়েছে গুম, আমি জানি না, এটা না এইটা যথেষ্ট। সে যদি না বলে, এটা তার ওই চাকরিটাই মানে অকার্যকর হয়ে যায়। এইখানে বিষয়টা আমরা ওই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। মিনিস্টার আমি আরেকটা যেটা ওর প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি করলো, কেন করলো? আমার মনে হয় তারা ওই যে এখন ওই যে অনেক আছে না স্কেপ রুট, সেফ এক্সিট, এই সমস্ত তারা পার পেয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, প্রসিকিউটর কোর্টে যেতে বলছে, আর্মি ছাড়বে না, আচ্ছা ঠিক আছে, তাহলে কোর্ট ক্যান্টনমেন্টের মধ্যে একটা সাবজেক্ট দিয়ে উনি ভিতরে একটা মানে সেফ প্লে করার চেষ্টা করতেছেন আমার ধারণা, যে ঠিক আছে যখন দিবে না, বাট এটাকে আইনের মাধ্যমে আইনকে ফলো করতে বাধ্য করার যে প্রচেষ্টা, ওইটা কিন্তু করা হয় নাই। এইটাই হচ্ছে দুঃখজনক বিষয়। হাসিনার আমলে যে আইনের প্রতি অবাধ্যতা যে দেখিয়েছে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি, একটা নিরীহ লোকের জন্য কোন আইন ছাড়াই তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে, গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কিন্তু এটার কোনো জবাবদিহিতা তাদের ছিল না। আমরা আশা করেছিলাম অগস্টের পরে এটা জবাবদিহিতা শুরু হবে, তা সেটা সম্ভব হচ্ছে না। পুলিশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে, বিজিবিও আসে নাই, আর্মি আর্ম ফোর্সেসও আসে নাই, তারা এখনো ওই হাসিনার ট্রেনটা ধরে রাখছে। এটাই হচ্ছে আমাদের জন্য অশনি সংকেত, এবং এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, আমাদের কিন্তু মানে পাবলিক যখন খেপবে, পিনাকি যে সেদিন যে ওয়ার্নিংটা দিয়েছে, ওইটা কিন্তু একটা বিষয় হচ্ছে যে আর্মি আমার মনে হয় একটা টেস্ট প্লে করছে,
যে আমি রাত্রে 1টার সময় মুভ করব, দেখি কেউ জানে কিনা, জানতে পারে কিনা, বা পাবলিক কি রিয়াকশন হয়। 2টা এপিসি দেখলে জনগণ নামবে না, নামে নাই। এটাতে যেন আর্মি না ভাবে যে যখন ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তখনও জনগণ রাস্তায় নামবে না। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে আর ক্যান্টনমেন্টের ভিতর যাই কিছু হোক, এটা এখন জনগণের নজরদারিতে আছে, সে যেখানেই হোক না কেন, যত ভিতরেই হোক। ওই 4টা এপিসি বের হয়েছে, জনগণ রাস্তায় নামে নাই, কেউ যেন সেফ ফিল না করে যে আমি এখন 40টা বের করলে জনগণ নামবে না। সুতরাং ওই জিনিসটা নাই। আমি মনে করি 40টা এপিসি তে সৈনিক ওঠার আগে 10 বার প্রশ্ন করবে, স্যার আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমার টাস্কটা দিতে হবে। এই লফুল কমান্ড আনলফুল কমান্ডের বিষয়টা ওইখানে অফিসাররা অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে, সৈনিকরা জিজ্ঞেস করবে না, সৈনিকরা অফিসারদের আদেশের প্রতি লয়্যালটি শো করবে যে আমার অফিসার যেহেতু বলছে সে নিশ্চয়ই কারেক্ট কথা বলছে। এটা কিন্তু আর্মিতে এই ট্রেন্ডটা ফলো হয়। আইনের সঠিকতাটা যাচাই করার দায়িত্ব কিন্তু একটা কমিশন অফিসার, যে সে আনলফুল কমান্ড মানবে না, লফুল কমান্ড অবশ্যই মানবে। লফুল কমান্ড বলতে তার প্রফেশন সংক্রান্ত। আমাকে যদি প্রাইম মিনিস্টার বলে ধর মার, গুলি করে মার বা জবাই করে মার, এটা আমার তখন যাচাই করে দেখতে হবে যে এটা লফুল কমান্ড কিনা, ন্যায়সঙ্গত কিনা, সে বিচারের শাস্তিপ্রাপ্ত কিনা। ফায়ারিং স্কোয়াডে যখন বিচারের শাস্তিপ্রাপ্ত একজনকে আমার সামনে আনবে, আমাকে যদি নমিনেট করা হয় তাকে আমি গুলি করব, তার আগ পর্যন্ত কিন্তু আমি কাউকে গুলি করব না, এটা বেআইনি হবে। কেউ আদেশ দিল, আমার সিনিয়র আদেশ দিল, আমি এটা মানব না। এই জিনিসগুলো কিন্তু আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, কিন্তু গত 16 বছরে মানুষ এটা ভুলে গেছে যে এটা আইন। আমি তো মারছি, পার পেয়ে গেছি, এখন একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে। এখন কারা প্রোটেকশন দিচ্ছে? যারা ভয় পাচ্ছে যে আগামী সেকেন্ড ওয়ারেন্টটা তাদের নামে আসবে। আছেন আপনার কথা বুঝছেন? এই যে বরখাস্তকৃত অফিসারদের না, এখন তো কেবল দুজনের গুমের হিসাব। জুলাই হত্যা হয় নাই, বিডিআর হত্যা হয় নাই, হেফাজত হয় নাই, 16 বছরের যত গুম খুন কোনো কিছুরই তো বিচার এখনো সামনে আসে। এগুলোতে ডিলে করে, এগুলোতে অবস্টাকেল ক্রিয়েট করে পুরো বিচার ব্যবস্থাকে মানে স্থবির করে দিয়ে তারা চাচ্ছে যে ফেব্রুয়ারি মাস এসে যাক, ইলেকশন হবে, আমার পছন্দের সরকার ক্ষমতায় আসবে, তখন তো এগুলো কোনো কাজে আসবে, সবাই বেরিয়ে যাবে, তখন আবার আগের মতো রাজ করবে। এই মানে টেন্ডেন্সিটাই কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী। এবং এই ক্ষেত্রে আমি সরকারের একটা অংশ কিন্তু এটার সাথে সায় দিচ্ছে। সশস্ত্র বাহিনীকে আমরা গত 1 বছর 2-3 মাস ধরে চিল্লাচ্ছি যে সশস্ত্র বাহিনীকে ব্যবসার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এন্ড ডিপিএম মেথডে সেদিন আমরা দেখলাম সমাজ কল্যাণ, আমি আগে বলছি সমাজ কল্যাণ অধিদপ্তর একটা বিরাট একটা টাকা ডিপিএম মেথডে সরাসরি সেনাবাহিনীকে দিচ্ছে। এই কাজটা কিন্তু সেনাবাহিনী করবে না। যদি সেনাবাহিনী ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, সেখানে সেনাবাহিনীর ইউনিট সরাসরি ইনভলভ, সেখানেও করাপশন হচ্ছে। কিন্তু এটা এই ডিপিএম এর এই কাজটা কিন্তু অ্যাবসলিউটলি দালালি, মধ্যস্বত্ব ভোক্তা দালালি। সেনাবাহিনী কিন্তু কাজ করে না, সরকার কন্ট্রাক্ট দেয়, সেনাবাহিনীর কন্ট্রাক্টটা নিয়ে একজন সিভিলিয়ান কন্ট্রাক্টরকে দিয়ে কাজটা করায়। এই কাজটা করার জন্য বাংলাদেশে কোনো কন্ট্রাক্টর নাই, কোনো এজেন্সি নাই যারা এটা করাইতে পারে। আর্মি কেন এটার সাথে ইনভলভ হবে? কেন হবে? সেটার কারণ হচ্ছে আর্মি তো অলরেডি সব চ্যানেল চিনে গেছে, কোথায় কত পার্সেন্ট কি টাকা। এই 450 কোটি টাকার মানে ইভেন মিনিস্ট্রি যেটা অ্যালট করেছে, যেটা ট্রেন্ড 8-10% সেটা স্টেট মিনিস্ট্রির প্রধানের কাছে চলে যায়। এখন আপনি 8 দিয়ে গুণ করেন না 450, কিভাবে তারা ভাগ করতেছে? এবং সেনাবাহিনীর চ্যানেলে যারা কাজ করতেছে তাদেরও এরকম একটা পার্সেন্টেজ রয়েছে। যেদিন আপনার ওয়ার্ক অর্ডারটা দিবে সেদিন ওই পার্সেন্টেজটা পে হয়ে যাবে। গ্রাউন্ডে তো সরকারের সাথে একটা লেনদেন চলছে। এখনো যদি এই কাজটা হয়, সরকার যে সেনাবাহিনীর এই অবস্থার পরে, এই সমস্ত হত্যা গুম দুর্নীতির খবর পাওয়ার পরে কোন মিনিস্ট্রি যদি ওই সেনাবাহিনীকে আবার ডেকে নিয়ে ডিপিএম মেথডে কাজ দেয়, তার মানে হি অর শি ইজ অলসো পার্ট অফ দিস ক্রাইম। এই পুরো একটা নেটওয়ার্ক এদের সাথে মিশে গেছে। পুরনো ট্রেন্ডে তারা দুর্নীতি শুরু করে সেনাবাহিনীকে এই অর্থ দিয়ে সেনাবাহিনীকে আরো বেশি আকাম করার জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে আপনার কি মনে হয় কি হবে? মানে এটা একটা লুকোচুরির মতো অবস্থা। সরকার লিনিয়েন্ট। আচ্ছা দেখি না কি হয়, মানে সেনাবাহিনীর উপরে দেখি না কি হয়, এটা একটা টেন্ডেন্সিটা। আচ্ছা দেখি না কি হয়। এবং এখন অ্যাডভাইজাররা ওই সেফ এক্সিটের জন্য সবাইকে খুশি রাখতেছে, যাদেরকে মনে করছে ক্ষমতায় আসবে তাদেরকে খুশি করতেছে, তাদের লোক কাজ নিচ্ছে। আর
আর্মিকে খুশি রাখতেছে ডিপিএম এর এইটা করে যে তোমরা কাজটা ভাগাভাগি করে চলো, আমরা তুমিও বেনিফিটেড থাকো। কারণ টেন্ডার হলে তখন অনেক কম্পিটিশনের ব্যাপার হয়, অনেক জানাজানি হয়ে যায়। ওখানে 10 টাকার জিনিস 50 টাকায় টেন্ডার করতে গেলে তো অনেক কথা হবে। এখন ডিপিএম মেথডে ডাইরেক্ট দিয়ে দিলাম, অ্যাকচুয়াল কস্ট 445 কোটি না 200 কোটি না 100 কোটি, নোবডি উইল নো। সেম একই জিনিসের ওইখানে মুক্তিযোদ্ধার ফান্ড নিয়েও অনেক কথা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়ার কথা, পার মুক্তিযোদ্ধা 50,000 টাকা সরকার বরাদ্দ দিছে, মুক্তিযোদ্ধা পাইছে 20,000 না 23,000 টাকা। বাকি টাকা কোথায় গেল? এগুলো তো জনগণের জানার অধিকার আছে, কোথায় যাচ্ছে। রাস্তা দিয়ে এটাকে আমি ট্রেনের মধ্যে দিয়ে তেল ছাড়তেছি যে মাটির মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, মাটি টেনে নিচ্ছে যাওয়ার পথে। আমরা কিন্তু ওই পর্যায়ে চলে গেছি, কোথাও অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো কথা নাই। আগের সরকারকে আমরা গালি দিছি, এই সরকারেরও অনেক প্রতিষ্ঠান আছে যারা একই কাজ করতেছে এবং কেউ তাদের প্রশ্ন করার নাই। আই ডোন্ট নো হোয়াট অ্যান্টি কারাপশন কমিশন ইজ ডুইং। ওখানেও একজন আর্মি বসায় রাখছে, কোনো কিছু কেস গেলে আগে জানা যায় এর নামে এই চিঠি আসছে, আপনি চিঠি লিখবেন কারো নামে নেবা, বাট নিরীহ লোকের নামে চিঠি গেলে দৌড় দিয়ে আসবে, তার থেকে টাকা পয়সা নিবে, লেনদেন করবে, তাকে বসা রাখবে। নিরীহ লোক কিন্তু প্রতিদিন মানে নীরবে কিন্তু শাস্তি প্রাপ্ত হচ্ছে এই সমস্ত এজেন্সি দ্বারা, পুলিশ বলেন, অ্যান্টি কারাপশন বলেন, ট্যাক্স ডিপার্টমেন্ট বলেন, সবার দ্বারা অত্যাচারিত হচ্ছে। কিন্তু আসল অপরাধীরা নির্বিঘ্নে সব খারাপ হয়ে যাচ্ছে এবং সবার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠছে। কোথায় গেলে কাকে টাকা দিলে আমার মামলা গায়েব হয়ে যাবে। স্যার এখানে একটু সশস্ত্র বাহিনী কিন্তু ওইটার থেকে সাহসটা পাইছে যে আমি দিব না, দেখি কেমনে নেয়, আমার কাছে ট্যাঙ্ক আছে, আমার কাছে প্লেন আছে, আমার কাছে অস্ত্র আছে। ওই তাজুল ইসলামের কাছে তো কোনো অস্ত্র নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যে শাহনাজ আপা, আপনি কিছু বলতে চাইছেন? আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, ওই ব্যাপারটা যে না স্যার, ওটা আমি আমার জানা আছে যে অফিসার যে ইয়েতে যায় না, কোয়ার্টার গার্ডে যায় না, তা ওনারা তো অফিসার না, ওনারা বেসামরিক ব্যক্তি, ক্যাডেটও না। ক্যাডেট তো ক্যাডেট, মানে সাব জেলের কথা যখন হচ্ছে, কেসটাই তো নতুন বাংলাদেশে তো না, এটা তো দাবি উঠছে গুমের কারণে কাউকে যদি আসামি করা হয়, হি শুড বি ইন আয়নাঘর। হ্যাঁ সেটাই, ওনারা একটুখানি মানে দেখতে পারতেন যে কেমন লাগে মানুষের, সেটা সাধারণ মানুষ বলছে। কিন্তু মানে যেটা আমার কথা হচ্ছে যে এটা তো কেসটাই নতুন, প্রথমত গুম খুনের কোনো বিচার হবে এই ধরনের কোনো মানে এই তো ছিল না আমাদের, মানে এই রুলসটা তৈরি হয়েছে, অ্যামেন্ডমেন্ট প্রেসিডেন্ট সিগনেচার করেছেন, তারপরেই তো ওয়ারেন্ট জারি হয়েছে। পুরা ঘটনাটাই নতুন, মানে এখানে এখন যা হবে, জেলটা কি হবে সেটাও নতুন। হ্যাঁ, তো সেটাও নতুন। তো আমার কথা, ওনারা যদি বেসামরিক ব্যক্তিবর্গ হয়ে থাকবেন, ওনাদের মানে নর্মাল নিয়ম অনুযায়ী বেসামরিক জেলে যেতে হবে। যদি সাব জেল বলেন, দ্যাট হ্যাজ টু বি এ জেল, and there is jail in মানে jail looking rooms in cantonment, সেই হিসেবে বললাম আর কি, যে সেক্ষেত্রে তো বেসামরিক একটা জায়গাকে পার্টিকুলারলি ঘেরাও দিয়ে বা ইয়ে করে রেডি করে মানে বলা যেত যে না, ওনারা জেলের মতনই একটা ফ্যাসিলিটির ভিতরে আছেন, যেহেতু এটা সাবজেক্ট। কেন থাকবে শাহনাজ? সেটাই, সেটা তো বলে মিলিটারি অফিসার, বাট হি ওয়াজ নট ইন সার্ভিস, প্রথম কথা। হি ওয়াজ এ সিভিলিয়ান, ব্যারিস্টার আরমান ওয়াজ এ সিভিলিয়ান। And এই যে অফিসারদেরকে দায়ী করা হয়েছে, আসামি করা হয়েছে, they were in DGFI and RAB, Joint Interrogation Cell and Task Force TFI তে কারণে পুরো প্রসেসের মধ্য দিয়ে আইনের প্রতি এই যে আমরা রাইট স্যার, যে আইনের প্রতি যে ইউনিফর্ম করে আইনের প্রতি যে আমাদের একটা অবজ্ঞা, এটা তো স্যার আমরা দেখাচ্ছি যে আমরা আইন পাত্তা দিই না, আমরা আর্মির লোক, তোমরা সিভিলিয়ান, তোমরা। হ্যাঁ, আমরা মানে এই যে একটা অবজ্ঞার ভাব, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ প্রচন্ড ক্ষিপ্ত এবং সবসময় যে একটা ভাব যে সিভিলিয়ানরা কেন আমাদের নিয়ে কথা বলবে, সিভিলিয়ানরা কেন ক্যান্টনমেন্ট নিয়ে চিন্তা করবে, আরে সিভিলিয়ানের টাকা দিয়ে তোমার ইউনিফর্ম কেনা হয়, তোমার অস্ত্র কেনা হয়, তোমার কোনোদিন এটা ভুলে যাওয়া যাবে না। মানে আমি কোনোদিন ভুলে যাই নাই, সিভিলিয়ানরা অবশ্যই কোশ্চেন করবে। খুনও তো করেছে সেখানে তো অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে। আপা একটা এই যে মিথ আছে না, আর্মিটা স্পেশাল, ওরে বাবা, আর্মির বিষয়ে কোনো নাক গলানো যাবে না। কথা হচ্ছে যে মিলিটারি প্ল্যানটা হচ্ছে সিক্রেট। না, মিলিটারি প্ল্যান, স্ট্র্যাটেজি, তাদের ট্রেনিং, এই সমস্ত প্ল্যান গোপন, কিন্তু তাদের আকাম তো গোপন না। অপরাধ তো ইট হ্যাজ টু বি পাবলিক, ল অফ দি ল্যান্ড তাদেরকে ফলো করতে হবে।
এইখানে যে এই যে সেনাপ্রধান যে কয়েক মাস আগে বলেছিলেন, মে মাসে যে বলেছিল ফুল স্টপ, মানে উনি তো চাইনি যে পাশের দেশের কোনো কিছু জানতে পারুক বা কিছু। তো এখনো কি সেই প্রসেসেই উনি আছে, সেখানে ফুল স্টপ, মানে ফুল স্টপ যেটা বলেছে ফুল স্টপের মধ্যে উনি এখনো রয়ে গেছে কিনা, নাকি সেই ফুল স্টপের জন্যই উনি এত কিছু এখনো করছেন বা করাচ্ছেন? এবং দিনকে দিন আর্মির এস্টাবলিশমেন্টের উইকনেসটা বেরিয়ে এক্সপোজ হয়ে যাচ্ছে, যে আর্মি মানে এই অফেন্সটা শুধু ইন্ডিভিজুয়াল করে নাই। একটা জিনিস বুঝতে হবে, আমি সশস্ত্র বাহিনীর সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে গুম খুনের অপরাধে কিছু অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালস ক্রাইম, নট অর্গানাইজেশনের ক্রাইম। এরা আর্মিতে বসেও এই ক্রাইমটা করে নাই, এটা সিভিল অর্গানাইজেশনের ডেপুটেশনে থেকে ক্রাইমটা করেছে। তাদেরকে রিটার্ন নিয়ে এসে আর্মির উচিত ছিল তখন বিচার করা, ডিসমিস করে সিভিল কোর্টে পাঠায় দেওয়া, তাহলে কিন্তু তারা হালকা শাস্তি পেয়ে বেঁচে যেতে পারত। তারা এটা করে নাই, তারা তখন থেকে তারা প্রোটেক্টেড হয়েছে, দে ওয়ার প্রমোটেড এন্ড রিওয়ার্ডেড। এরপরে এখন পরিস্থিতি পরিবর্তনের কারণে তাদেরকে আসামি করা হয়েছে। আর্মি শুড হ্যাভ ডিজন্ড দেম স্ট্রেট ওয়ে, তুমি অফেন্স করে থাকলে গো টু দি কোর্ট এন্ড প্রুভ দ্যাট ইউ আর, তুমি যদি অফেন্স না করে থাকো প্রুভ ইয়োরসেলফ ইনোসেন্ট এন্ড কাম ব্যাক। এটা না করে তারা প্রোটেকশন দিচ্ছে। এখন হয়েছে কি, এরা ডিসমিসড অফিসার, এদেরকে যে এস্টাবলিশমেন্ট প্রোটেকশন দিচ্ছে, এই এস্টাবলিশমেন্টও কিন্তু এদের সাথে অ্যাকমপ্লিশ হয়ে যাচ্ছে ইন দি অফেন্স। যে আমি একজন হচ্ছে, আপনার বাসায় যদি কোনো খুনিকে আপনি আশ্রয় দেন, ইউ আর অলসো ইউ ক্যান বি ট্রাইড। আবার সেটাই তো আইন। আপনি যদি জানেন একটা খুনি, আমি তাকে যদি আমার বাসায় আশ্রয় দেই, আমাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে বিচার করে শাস্তি দিতে পারবে। এখন কিন্তু আর্মি ওই পর্যায়ে চলে গেছে, মানে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে মানে ওদের মধ্যে কিন্তু অফেন্সটা নাই। এই জিনিসটা জেনে শুনে বুঝে করতেছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আর্মি অ্যাজ অর্গানাইজেশন, অনেক প্রচার হয়েছে যে সেনাবাহিনীকে বদনাম করা হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে একদল অবসরপ্রাপ্ত সেনাবাহিনীকে ষড়যন্ত্র করতেছে, দেশ বিদেশ থেকে হায়ার করে এনে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে করে ইনফ্লুয়েন্স করে তাদেরকে টোপ দিয়ে তাদেরকে দিয়ে ইউটিউবে বক্তৃতা দেওয়া হয়েছে। হুজুর চেহারার লোকজনও দিচ্ছে এটার মধ্যে, তারা এসে বক্তৃতা দিচ্ছে যে একদল অফিসার সেনাবাহিনীর বদনাম করতেছে। এখন যে আইসিটিউ কে ওই দল অফিসার কন্ট্রোল করতেছে, তারা ওয়ারেন্ট ইস্যু করছে, নাকি দেশের সর্বোচ্চ একটা বিচার ব্যবস্থায় আইনটা ওয়ারেন্ট ইস্যু? তার মানে আমরা যেটা বলছি ওটা সঠিক ছিল, সেনাবাহিনী যে অপকর্মে লিপ্ত হয়েছে এটা সঠিক, এবং দুর্নীতির বিষয়ে যেটা বলতেছি এটাও সঠিক। এটাও তদন্ত শুরু হলে মানে হাজার রাতের কাহিনী বেরোবে, 1-2 দিনে যেটা শেষ হবে না। তো সুতরাং সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। বাট বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীর সর্বস্তরের সবাই কিন্তু এটাতে ইনভলভ না, টপ লেভেলের একটা সীমিত, যারা এটাতে ইনভলভ ছিল দে আর অন দি টপ নাও, এবং এদের পাশে অনেকে আছে যারা ইনোসেন্ট, তারা এখন কিন্তু দে হ্যাভ বিকাম পার্ট অফ ইট। তারা এই গন্ধটা তাদের গায়ে লাগতেছে, দে আর বিকামিং পার্ট অফ দি এই ক্রিমিনালদের সাথে। আশেপাশে আমার ডান পাশে বাম পাশে সব ক্রিমিনালরা, আমি ভালো মানুষ, যখন কেউ গালি দিবে তখন তো গালিটা আমার উপরেও আসবে। They should now react and say that you are not part of me. একটু শাহনাজ জাহান থেকে একটু শুনি, আপনার কি মনে হচ্ছে যে আসলে কেন ওনারা বাধ্য হতো, মানে শেখ হাসিনা চাইলেই কি ওনারা শুনতে বাধ্য হতেন, নাকি এখানে অন্য কোনো কারণ আছে, নাকি এখনো পর্যন্ত শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত ওনাদেরকে নিয়ন্ত্রণ করছে, যেটা আগে নিয়ন্ত্রণ করতো, যার জন্য যে আমি যে শুধু আমার ধারণার কথা বলতে পারি, কারণ হচ্ছে এখানে কোনো যেহেতু এভিডেন্স বা প্রুফ আমার কাছে নাই, এই বিষয়গুলো আসলে আমি এড়িয়ে চলি, এইভাবে আমি কথা বলতে চাই না। তবে মানে কি বলে, আপনি একজন বিশ্লেষক হিসেবে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে তারেক সিদ্দিকী থেকে শুরু করে, যে তারেক সিদ্দিকী এগুলো তো মানে নোন, ওনারা তো নোন, তারপরে মুজিব, তা ওনারা নন র এজেন্ট, ভেতরকার সার্ভিং অফিসাররা তাদেরকে নন র এজেন্ট বলে সম্বোধন করে। তো এই যে এই ব্যক্তিরা, তো এনারা তো পালিয়ে গেলেন, এনাদের কি মানে আপনার ইনফ্লুয়েন্সার বা মানে ধরেন কি বলে, ওনাদের ফলোয়ার্সরা তো ভেতরেই আছে, সেনাবাহিনীর ভেতরে আছে। ওনাদের ফলোয়ার্স, তাছাড়া ওনাদের পরিবারগুলো তো আমরা জানি। আমি একটা কথা বলছি, ওনাদের এডিসি পিএস এটিসি, তাই না, ওনাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে, তারা সবাই সেনাবাহিনীতে আছেন। এছাড়াও অনেকে সন্তানাদিও আছেন, তাদের ছেলেরাই আছেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিবের ছেলেই আছেন সেনাবাহিনীতে।
জেনারেল আজিজের ছেলে আছেন, এগুলো গতকালকে আমি আরেকটা প্রোগ্রামে কভার করছি। তো এইরকম তাদের একটা বিরাট কিন্তু গ্রুপ আছে, এবং আরো এই যে 100 জনের নাম লিস্ট করেছে যারা আইসিটি অ্যাক্টের আন্ডারে, তারাও কিন্তু এখনো ভেতরে আছেন। তো এটা চিন্তা করা অসম্ভব না যে তাদের এখনো ভারতের সাথে যোগাযোগ আছে, হাসিনার সাথে যোগাযোগ আছে, অসম্ভব কিছুই না। আর সবাই কেন পালানোর জন্য ভারতকেই বেছে নিচ্ছেন? আপনার এটা অবাক লাগে না? কারণ ইউকে বা আমেরিকাতে গেলে যেটা হবে, ইনফরমেশনের প্রোটেকশন পাবে না। মানে আমার যেটা ধারণা যে মেইনলি ওনারা মোদীকে প্রোটেকশন করছেন। মোদী বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত, সাচ এস বিডিআর এবং গুমে কিন্তু অনেক লোককে ভারতে পাচার করা হয়েছিল। এই কথাগুলো যখন আন্তর্জাতিক কোর্টে মোদীর যদি নাম আসে, এটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আমি সবসময় আমার কাছে আমার সিক্স সেন্স বলছে যে এই জায়গাটাকে ওনারা ভীষণ ভয় পান, কোনোভাবে যদি ভারতের বা মোদীর নামটা না আসে। এবং ওইটা প্রোটেকশন করার জন্য, ওই ইনফরমেশনটা প্রোটেকশন করার জন্য সবাই ভারতেই যাচ্ছেন। ভারত থেকে তো আর কেউ ইনফরমেশন দিবেন না, কিন্তু এটা যদি আমেরিকায়, ওনারা যে আমেরিকায় পালাতেন বা ইউকে তে পালাতেন, আমার মনে হয় ইনফরমেশন ওখান থেকে বের করা যেত। ওনারা হয়তো সেন্ড করতেন, বা ওই দেশগুলো তো অনেক বেশি আপনার হিউম্যান রাইটস বা ইয়ে মেনটেন করে, এবং এটা ভারতের জন্য একটা ব্যাকফুটিং এর জায়গা হতো। তো এই কারণে এই লোকগুলোকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি ভারতে, এবং ভারতেই তাদের আশ্রয়। হাসিনা ক্লিয়ারেন্স দিয়ে তাদের ইনার সার্কেলদেরকে নিয়ে যাচ্ছেন, এখনো তিনি যোগাযোগ রক্ষা করছেন। এবং মানে শেষ একটা লাইন দিয়ে আমি শেষ করব যে মানে হাসিনা আপাকে চলে যাওয়ার পরেও যেমন হাসিনা আপাকে ডিজন করতে পারেন নাই, আপা আপনি আবার আসবেন, হয়তো বা আসবেন, এই চলে আসলো, এই ফোনের যোগাযোগ, এই যে একটা দোনোমনো না করে শুরু থেকে আমরা বলছিলাম যে না, একদম সাইড চেঞ্জ করে ফেলেন, যে আপা হোয়াট এভার হ্যাপেন, আমরা আপনাকে আনতে পারছি না, ফোন বন্ধ করে দেন, কোনোদিন কথা বলেন না ওনার সাথে, দেশের পক্ষ নেন, দেশের সাথে থাকেন। এই যে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া যেত, যেটা ওনারা নেন নাই, ঠিক একই কাজ এদের ক্ষেত্রেও করছেন। ওনাদেরকে ডিজন করছেন, এখন আবার সাবজেল। কেন ভাই? ডিজন করছেন, ডিজন করেন, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন এর মধ্যে প্রিভিউ জেলে। ওনাদেরকেও আপনি বললেন যে না, আমাদেরকে ওনা কিন্তু ছেলে বাচ্চা মানুষ, কেমন করে এসি ছাড়া থাকবে, কেমন করে বিস্কুট না খেয়ে থাকবে, কষ্ট লাগবে আমাদের, এরকম আচরণ কেন? ও ডিজন করলে ডিজন করেন, করলো মানে এটা সেনাবাহিনী, মানে কি বল, সেনাবাহিনী চিত আচরণ না। হোয়াট উই টক স্ট্রেট, হোয়াট উই ডু স্ট্রেট। আমরা মুখে একটা বলবো, মনে একটা রাখবো, এগুলো তো মুনাফিকের আচরণ, এটা তো আর্মির স্টাইল না, এটা তো মিলিটারি বিয়ারিং না। ধন্যবাদ। না, আপনার কি মনে হয় যে ওনারা যখন এই যে উচ্চ পদে যান, বিশেষ করে জেনারেল পদে যারা যান, তাদের ওইখানে আর মানে ভারতের কাছে কোনো কিছু সই করতে হয় বা কিছু করতে হয়, যার জন্য ওরা সব সময় মানে একটা জিম্মি অবস্থায় থাকতেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, মানে এটাও হচ্ছে যে আমি অসমর্থিত সূত্র থেকে শুনেছি যে গত 15 বছরে যে সকল যত জেনারেলি সেনাবাহিনীতে এসেছেন, তারা তো অবশ্যই হাসিনার মদতপুষ্ট হয়ে এসেছেন। তার আশীর্বাদ ছাড়া কি এখানে আসা সম্ভব ছিল? ছিল না কেন আমি বলি, কারণ ডিফেন্স মিনিস্টার নিজেই ছিলেন প্রধানমন্ত্রী, হাসিনা নিজেই, তাই না? যখন লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হবেন, সেই ডিসিশনটাও তো হাসিনা মানে এমনও চেক করেছেন। ধরেন ওনার শ্বশুর বাড়িও যদি বগুড়া হইতো, কোনো লোকের শ্বশুর বাড়ি বগুড়া, ওনার কিন্তু ইয়ে হইতো না, প্রমোশন হইতো না। আমার এক কোর্স ম্যাটার হয় নাই, মানে তার কাছ থেকে শুনলাম আর কি। তো মানে বগুড়া কেন, যদি কিছু হয় ওখানে খালেদা জিয়ার বাড়ি, এইরকম ব্যাপার ট্যাপার। মানে আপনার বংশের যদি কেউ গোপালগঞ্জের আশেপাশে থাকে, আপনার প্রমোশন হয়ে যাইতো। আর যদি আপনার শ্বশুর বাড়ির তালতো ভাইয়ের ওই ব্যয়ের বাড়িও যদি বগুড়া হয়, তাহলেও তার হতো না। এমন ওনাদের চেক হয়েছে। তো সেই চেক যেখানে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হতে হয়েছে, তাহলে চিফ হতে গেলে ওনাদের কি পরিমাণে টেস্ট, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদেরকে নেওয়া হয়েছে। এক নাম্বার। হ্যাঁ, এখন এটা তো বলতেই হবে যে গত 15 বছরে যত জেনারেলরা যারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই হাসিনার তাদের ইয়ে ছিল, আশীর্বাদ ছিল। এবং আমরা অসমর্থিত সূত্র থেকে শুনি যে ভারতেরও আশীর্বাদ ছিল, ভারতের ক্লিয়ারেন্স ছাড়া কেউ হতে পারতো না সেই সময়। এমনকি আমাদের তো অনেক ধরনের সামরিক চুক্তিও ছিল তাদের সাথে, সামরিক ক্রয় চুক্তি ছিল, তারপরে ট্রেনিং চুক্তি ছিল, ওনাদের সাথে আমাদের অনেক চুক্তি ছিল না? ওই চুক্তিগুলোতেও তো আমাদের জেনারেলরা সিগনেচার করেছেন। তাহলে সেটা তো আসলে এখন একটা জিম্মির অবস্থায় যে অনেক কিছুই থাকতে পারে ভারতের কাছে, যে তোমাদের সাথে তো আমাদের এই চুক্তিগুলো আছে, এগুলো আমরা পাবলিক করে দিব, তোমরা যদি আমাদের সাথে বিক্রয় করো। আমার কথা হলো হোয়াট এভার হ্যাপেন্ড। হ্যাঁ, নিউ অ্যাডমিনিস্ট্রেশন, নিউ ফেস, নিউ রুল। আপনি রিজন করেন, বলে যা হয়েছে তখনকার ইয়ে নাই, মানুষ এটা চায় না, আমরা মানুষের পক্ষে, আমরা সার্বভৌমত্বের পক্ষে, আমরা এখন থেকে এটার সাথে নাই। এই জিনিসটা শুরুতেই করা যেত, 5 আগস্টের পরপরই করা যেত। এত পানি ঘোলা করার দরকার ছিল না, এত কাদা আমাদের গায়ে দরকার ছিল। মানতেই হতো ওনাদেরকে, মানে না করার কোনো উপায় ছিল না। যারা এই যে গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের যে যারা সিনিয়র, তারা অর্ডার করেছে। আমার মনে হয় না করে উপায় থাকবে না কেন? আপনি চাকরি ছেড়ে চলে আসেন না, আমি চলে আসি নাই।
আপনি কেন আনলফুল অর্ডার মানবেন? না করাই তো উচিত, না করাটাই সোলজারশিপ। আপনাকে যখন আপনার নিজের দেশের একজন নিরপরাধ মানুষকে মারতে বলা হবে, আপনি বিং এ সোলজার আপনি নাই করবেন। আপনি না করবেন, প্রয়োজনে 100 জন মিলে বের হয়ে আসবেন এবং বলবেন যে না, এই গভর্নমেন্টকে রাখা যাবে না, বিভিন্ন জায়গায় কথা বলবেন। এটাই হচ্ছে দেশের প্রতি দেশপ্রেম। অন্য দেশের সুবিধা দেওয়ার জন্য হাসিনা যা বলবেন তাই, মানে একটা ইয়েতে তো আমি দেখলাম যে জেনারেল আকবর বলছেন যে না, ম্যাডাম যা বলবেন তাই। ম্যাডাম তো আইনের ঊর্ধ্বে না, পৃথিবীর কেউ আইনের ঊর্ধ্বে না। তো ম্যাডাম যা বলবেন তাই যারা বিশ্বাস করেন, একটা সামান্য প্রমোশনের জন্য একটা ছেলেকে ধরে এনে আপনারা গুম করলেন, যে ওইটা যখন কাজ শেষ করলেন তখন আপনার একটা প্রমোশন হলো, কেউই বাধ্য ছিলেন না। ওনাদের লোভ ছিল ওনাদের র্যাঙ্কের জন্য, ওনাদের ওই পকেট ভরার জন্য, এই জন্য ওনারা এগুলো করেছেন। যদি ভালো মানুষ হতেন সাথে সাথে চাকরি ছেড়ে দিতেন। যেই মিউটিনি ওনারা ভেতরে থেকে এখন করছেন, যে একসাথে সবাই মিলে মিউটিনি করে, ওই মিউটিনি ওনারা বাইরে এসে করতেন না, বিং এ সিভিলিয়ান, যে আমাদের দেশে এই হচ্ছে, হাসিনা এই করছে। যেই বিপ্লব ছাত্ররা এনেছে সেটা তো আর্মিরাই করতে পারতেন, বিকজ দে নিউ ফ্রম দ্য ভেরি বিগিনিং যে হোয়াট ইজ গোয়িং অন। তো ওনারাই তো এই কাজটা করতে পারতেন। 100টা অফিসার এই আনলফুল অর্ডার না মেনে বের হয়ে ওনারা নিজেরা আলোচনা করে গভর্নমেন্টকে ডাউন করতে পারতেন না? এটাকে আমাকে বিশ্বাস করতে হবে? অবশ্যই পারতেন, এবং সেটাই হওয়া উচিত ছিল। ইউনিফর্মে আমাদের কারেক্ট কাজ, লফুল কাজ করা, এবং মানে এখন তো ওই যে বললাম যে ওয়ার তো কনভেনশনাল ওয়ার হয় না, এটাই ছিল একটা আনকনভেনশনাল ওয়ার। এই ওয়ারের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশকে ওনারা মুক্ত করতে পারতেন, হাসিনার থেকে মুক্ত করতে পারতেন। তখনই সেই কাজ না করে প্রমোশনের জন্য কয়েকজনের নামে তকমা লাগিয়ে, ভালো লোকেদেরকে তকমা লাগিয়ে ওনারা ডিজন করে আর্মি থেকে বের করে দিলেন যাদেরকে সমস্যা মনে হয়। আর যারা চোর বাটপার, চুরি করে, র্যাঙ্কের জন্য লালায়িত, তারা এসব আনলফুল অর্ডার গুলো মেনে 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 উপরে গিয়েছেন। আর আজকে ওনারা মায়া কান্না কাঁদছেন। এত কান্না কেন? এটা তো সোলজারশিপের কাজ না, সোলজাররা তো কাঁদে না। তো এখানে তো শেখ হাসিনার কথা আপনি একটা টক শোতে মনে হয় বলেছিলেন যে অন্যান্য দলগুলো তো তো এখানে তো সবাই মিলেমিশে কাজ করেছে দেখা যায়, মানে অন্যান্য দলগুলো হ্যাঁ মিলেমিশে কাজ অবশ্যই, করেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মন্দ লোকেরা মন্দ লোকের জন্য কাঁদে, মন্দ লোকেদের সাথে মন্দ লোকেদের মিলে। আমি আমার একটা মানে খুবই ভেরি পার্সোনাল একটা অপিনিয়ন বলি। এই ভারত এবং আওয়ামী লীগের দরকার নাই, মানে বিএনপির লোক খুঁজে না ওরা, আর্মির লোক খুঁজে না, মানে ওদের দরকার খারাপ লোক, ঘুষ খাবে, চুরি করবে, বাংলাদেশের এগেনস্টে যাবে। সেটা যদি আওয়ামী লীগের হয়, বিএনপির হয়, এনসিপির হয়, যাকে হয় দে উইল পিক। ওইটা ওদের দরকার। আপনি এনসিপির ভালো লোক হইলে ওরা মানে ওদের সাথে কথা বলবে না। মানে ভালো, আমাদের দেশে যারা ভালো ভালো মানুষ ভালো কাজ করবে, এটাই ওদের জন্য অলরেডি একটা থ্রেট। মানে তাদের কার্যক্রম দেখে মনে হয়, মানে তাদের যে ইউনিয়ন, তাদের যে সিন্ডিকেট ইজ ফুল অফ ব্যাড পিপল। তারা শুধুমাত্র যে লোকগুলো অযোগ্য, কথা বলতে পারে না, কোনোদিন নিজের যোগ্যতার উপরে র্যাঙ্কে যেতে পারবে না, লোভ আছে, এগুলো চেক করে তারপরে এগুলোকে পিক করে, তারপরে ওদের সাথে সিন্ডিকেট করে। আদারওয়াইজ কে দেশদ্রোহী হইতে যাবে? ভালো লোক দেশদ্রোহী হবে? যোগ্য লোকের তো এমনিতে বিভিন্ন জায়গায় খাওয়া আছে, যেই দেশে যায় চাকরি পায়, সে তো এগুলো করবে না। অযোগ্য এবং লোভী, মানে এদের সিন্ডিকেট আর কি। এরা একজন একজনের জন্য খুব মায়া কান্না। মানে সেই যে দলেরই হোক না কেন বা যেই প্রফেশনালই হ্যাঁ, হোক মানে না কেন, খারাপ লোকের প্রতি ওদের আগ্রহ, ভালো লোকেদের প্রতি আগ্রহ নাই। দল নিয়ে তো আমার সমস্যা নাই, আপনি ভালো ভালো ভালোদেরকে সিলেক্ট করেন, ভালোদের সাথে কাজ করেন, তাহলেই তো হতো। তাহলে হতো না? যে আমরা ধন্যবাদ। আমার মনে হয় যে আমি আমার পার্টটা কভার করেছি। হাসান নাসির স্যার, আমরা শেষ করব একটা কথা যে মানে যেদিন পিনাকি দা একটা ঘোষণা দিলেন, সেই ঘোষণাটা যদি উনি আবার দেন তাহলে তো মানুষ শুনবে না মনে হয় আর কি আমার। তো সেরকম যদি কোনো কিছু আসলে অ্যাক্সিডেন্টলি হওয়ার কোনো পসিবিলিটি হয় তখন কি হতে পারে বলে আপনি মনে করেন? শেষে আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আপনার মাইক্রোফোনটা আপনার থেকে মিউট করা। আমি প্রথম কিন্তু এটা দিয়ে উত্তরটা শুরু করেছিলাম। হ্যাঁ করেছিলেন, এটা আপনি হয়েছে। বলেছিলেন যে আমি ছিল। জি, আমি বলছি যে সেনাবাহিনী একটা ট্রায়াল দিয়েছে যে রিয়াকশনটা দেখার জন্য পাবলিক অ্যালার্ট কিনা। সেটা তারা বুঝেছে যে পাবলিক জানতে পারছে, যে কোনো মুভমেন্টে পাবলিক টের পেয়ে যায়, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আর যেটা মুভমেন্টের কথা যেটা বলা হয়েছে, 4টা এপিসি বেরোলে তো পাবলিক যাবে না। যাদের কাছে খবর এসছে, আমার কাছেও এসছিল, রাত্রে 3টার সময় এসছে। আমি কিন্তু ওইটা চেক করছি যে ফার্দার কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, গ্রুপ মুভমেন্ট হচ্ছে কিনা। গ্রুপ মুভমেন্ট যখন নাই, আমার আই শুড রিল্যাক্স। এই জিনিসটা পাবলিক কিন্তু ঠিকই মনিটর করছে যে এটা মাস মানে মানে কনভয় মুভমেন্ট না, পিস মুভমেন্ট। মানে এটা করার কথা কিন্তু ভোর 4টা 5টার দিকে বা 6টার দিকে, ফার্স্ট লাইটের ট্রাফিক বেশি হওয়ার আগে
ওই যে এপিসি গুলো চেঞ্জ করবে, 2টা এপিসি ঢুকবে 2টা এপিসি বেরোবে, বা 4টা ঢুকবে 4টা বেরোবে। এই সিচুয়েশনটা তারা রাত্রে 1টা না 2টার সময় করছে। অ্যাবসলিউটলি দে ওয়ান্টেড টু চেক দি অ্যালার্টনেস অফ দি পিপল। ওটা কিন্তু আর্মি পেয়ে গেছে, দে ক্যানট গো ফর এনি অ্যাডভেঞ্চার। Just 1 মিনিট আমার একটা স্যার, ঠিক আছে 1 মিনিট। আর আমি একটা বলতে চাই, আমি যেটা খবর পেলাম যে 9 তারিখে যেটা হয়েছিল, যে যখন যে মাহবুব কেঁদেছিলেন, আমিনুল স্যার বললেন যে যত টাকা লাগে, ওইটার ভেতরকার কথাবার্তা তো আসলে বাইরে গিয়েছে। তাই সেখানে এমন একটা কথা হয়েছিল যে চিফ টেক ওভার করতে চেয়েছিলেন, উনি জামাতের আমিরকে ফোন দিয়েছিলেন, উনি বলেছেন উই টেক ওভার, আপনারা ক্ষমতায় আসবেন। এটা আমি একটা সূত্র থেকে শুনেছি, 3টা জায়গা থেকে শুনেছি, 3 জায়গাতে ক্রস চেক করে বললাম। ভিতরে একজন বলেছেন, আবার এই পাশ থেকে শিবিরের এদের কাছ থেকে খবর নিলাম যে আসলে রাইট নাকি এরকম কোনো। এগুলা যে খবরটা ঠিক আছে, বাট ওইখানে বসে সেনাপ্রধান হয়তো বা বলেন, মানে আমি বলছি যে এই গুঞ্জনটা এসেছিল না। আমার কথা, একটা জিনিস রাজনৈতিক দলকে বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে, দলের কর্মীদেরকেও বুঝতে হবে। ওইখানে ওই পরিস্থিতিতে সেনাপ্রধান যদি কোনো দলের নেতাকে ফোন দিয়ে বলেন যে আমরা টেক ওভার করবো, আপনি ক্ষমতায় আসবেন, সে কোন অধিকারে এটা বলতেছে? সেটা, এটা তো কিন্তু এটা হয়েছে এমনটা শুনলাম। করার পরে যখন সে পদের মর্যাদাটা পেয়ে যাবে, তখন কি সে আর ওই দলের দিবে ক্ষমতা, ইলেকশন দিবে? না, তখন নাকি জামাতের আমির বলেছেন, স্যার আমাকে একটা মিনিট এলাও করেন, জামাতের আমির বলেছেন যে না, আইনকে আইনের গতিতে যেতে হবে, এমনিতে আমাদেরকে রাজাকারের দল বলা হয়। আমি এক্স্যাক্টলি যেটা শুনেছি সেটা বলছি। মানে এগেন, মানে এটা আমি যে আপনি যে পিনাকি দাদার কথায় আসতেছি আর কি, যে এটা একটা হেয়ারসে, তখন মানে আমি বলতেছি গুজবই, ধরেন গুজবই, ঠিক আছে, কিন্তু এই কথাটাই মার্কেটে প্রচলিত ছিল, উনি নাকি বলেছেন। এবং জামাতের আমির বলেছেন যে না, আমাদেরকে এমনিতে রাজাকারের দল বলে, ভাই এটা আমার পক্ষে করা সম্ভব না, আইনকে আইনের গতিতে যেতে দেন। এরপর উনি ফোন করেছিলেন ফখরুল সাহেবকে এবং সালাউদ্দিন কাদেরকে, একই প্রস্তাব তাদেরকেও দেওয়া হয়, ওনারাও বলেন যে না, এটা দেশের মানুষ মেনে নিবে না। এবং তো মানে জুনিয়র অফিসারদের মধ্যে একটা সার্ভে করে দেখা যায় যে তারা এটার পক্ষে না। এই যে টেক ওভারের কথাটা, এটা হয়েছে বা গুঞ্জন হয়েছে, যেটাই হোক, এই জিনিসটা পিনাকি দাদার কানে গিয়েছে বলেই উনি কুয়ের কথাটা বলেছেন। উনি ওভার মানে মানে হয় কি, আমরা যখন শুনি যে এরকম টেক ওভারের কথা, তখন উনি সবাইকে নেমে আসতে বলেছেন, ঘটনাটা এরকম ছিল না। শাহনাজ, যেটা হচ্ছে যে এপিসি, যেটা বাড়িধারাতে এপিসি রিপ্লেসমেন্ট হয়েছে, যে ডিপ্লোম্যাটিক জোনে যে কাজগুলা যেগুলা থাকে, ওইটার বিষয় না। আর এই যে কথাবার্তাগুলা হচ্ছে, ও আরেকটা বিষয় হাসিনা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাসিনা একেবারে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার ক্ষমতার সময় একটা আইন করে গেছে এই সমস্ত মিলিটারি টেক ওভারকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে। এখনো কিন্তু ওই সংবিধান রয়েছে, সো কল্ড সংবিধান রয়েছে, জুলাই সনদ তো পাস হয় নাই। ওই সংবিধানের আওতায় এই সরকার গঠন হয়েছে। এই পরিস্থিতিতে যদি থাকে, ওই যখন পরবর্তী সরকার যে আসবে, সে চাইলে ওই সেনাবাহিনীকেও এই টেক ওভারের জন্য বিচার করতে পারবে। সুতরাং সেনাবাহিনীকে ওই সতর্ক থাকতে হবে। তখন সেনাপ্রধান একলা কিন্তু শুধু বিচার হবে না, কমান্ড লেভেলের অনেকেই এটার বিচারের মধ্যে আসবে। তো সুতরাং যে কোনো রকম অ্যাডভেঞ্চারের জন্য বুঝতে হবে যে জনগণ দেশের কি চাচ্ছে এই মুহূর্তে, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। এম আই অন দি রাইট সাইড অফ দি প্লে নাকি রং সাইড অফ দি প্লে? এখন এই মুহূর্তে আমি মনে করি যে আমার সাথে জনগণ এবং সশস্ত্র বাহিনীর বেশিরভাগ অংশ তারা স্বীকার করবে, সশস্ত্র বাহিনীর যে অংশটা এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু যাদের নামে, তাদেরকে হ্যান্ড ওভার করতে বাধা দিচ্ছে, ওই অথরিটিটা, ওই পার্ট অফ দি আর্মি ইজ ওয়ার্কিং এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দি নেশন এবং আইনের বিরুদ্ধে কাজ করতেছে, এবং তারা একই রকম অপরাধ করতেছে। এই বিষয়টা স্পষ্ট বিদায়, বাকি অংশ কিন্তু এদের সাথে মিলবে না। আদেশ দিলে তারা দাঁড়াবে, কিন্তু শহরে ঢুকবে, কিন্তু তারা কোনো অ্যাকশনে যাবে না। তারা ইউনিট থেকে বেরোনোর সময় হয়তো বলবে না যে আমি বেরোবো না, কিন্তু বেরোনোর পরে যেভাবে আমরা আন্দোলনের সময় দেখেছি সশস্ত্র বাহিনী মাঠে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে, তখনও তাই হবে। সুতরাং তখন কিন্তু জনগণকে রিয়াক্ট করলে সেটা সশস্ত্র বাহিনী এবং দেশের জন্য মারাত্মক একটা ক্ষতিকর জিনিস হবে। সেটা যেন না হয়, আমরা কিন্তু সেটার জন্য চিল্লাচ্ছি আপা, এই পরিস্থিতি যেন না হয়। আমরা পরিণতিটা আগে দেখতে পাচ্ছি বিধায় সতর্ক করতেছি, যে পরিণতির দিকে দেশ যাচ্ছে, সশস্ত্র বাহিনী আমাদেরকে নিয়ে যাচ্ছে, এটা মোটেও সুখকর না, ভালো না। তাদের নিজেরা বাঁচার জন্য, নিজেদের চামড়া বাঁচানোর জন্য যে কাজটা করতেছে, স্পষ্টভাবে সশস্ত্র বাহিনী অন্যায় যে করেছে সেটাকেই স্বীকৃতি দিচ্ছে। ওয়ারেন্টের বিচার করা, আইসিটির বিচার করার প্রয়োজন নাই। বিচারের আগেই মানুষ বুঝে যাচ্ছে যে না, তারা নিশ্চয়ই অপরাধী, তাহলে তারা কোর্ট
কোর্টে হ্যান্ড ওভার করতে Court এ hand over আর্মির এত বাধা কেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। শাহনাজ, আর কিছু যোগ করতে চান আপনি? জাস্ট 30 সেকেন্ড, আমাকে আর এই নাসির স্যারকে, হাসান নাসির স্যারকে সবাই এখন বট বাহিনী আপনার এই কমেন্টে করবে, তাদের বট বাহিনীকে একটু আগাম একটা বলে রাখি। সেটা হচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কেউ যদি প্রমাণ করতে পারেন যে কোনো চ্যানেল থেকে আমি টাকা নেই সত্যি কথা বলার জন্য, আপনাদের জন্য বিশেষ পুরস্কার আছে। আমার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমি বিনা পয়সায় বিনামূল্যে ফ্রিতে দেশের প্রয়োজনে সত্য কথা বলি, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মা। আমি আমার দেশকে ভালোবাসি। আমি মনে করি আমার কথা যদি মানুষকে সাহায্য করে, মানুষের কাছে যায়, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যা আমি জানি, যা সত্য, সেটা যদি প্রয়োজনের সময় আমি না বলি, আল্লাহ অবশ্যই এই জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। যেটা জানি না সেটা নিয়ে বলি না, আর্মি নিয়ে বলি, কারণ আর্মি নিয়ে জানি। যতটুকু জানি, যা শুনতে পাই তাই বলি। সিভিলিয়ানরা জানতে চায়, অনেকে জানতে চায়। যা বিশ্বাস করি দেশের কাজে লাগবে, সত্য, সেটাই বলি। এর বিনিময়ে আমি কোনো অর্থ গ্রহণ করি না। আপনাদের তো অনেক টাকা আছে, ডিজিএফআই টাকা আছে, বিদেশ থেকে, ভারত থেকে ছাপানো টাকা আসে, অনেক রকম ফান্ড পেয়ে আপনার এখানে কমেন্ট লিখেন। কোনো কমেন্টের আমি উত্তর দিব না, কারণ আমার নিজের কোনো বট বাহিনী নাই, আর মানে এগুলো করার মতো সময়ও নাই। কাজ আছে, বাসার কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা পালতে হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, অসংখ্য